All right, everyone. Welcome to You Can Achieve or YCA. Now the thing is যে আমাদের আজকে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে রিফ্লেকশন অন পিআর। এবার রিফ্লেকশন অন পিআরটা আমরা স্পেসিফিক্যালি কেন বলছি? আমরা মোটামুটি মিডিয়া স্টাডিজ নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি মিডিয়া স্টাডিজ অ্যাজ আ ডিসিপ্লিন, জেনারেলি যেটা হয় আমরা ক্রস ডিসিপ্লিনারি বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এটা করার চেষ্টা করি, যার মধ্যে সোশ্যাল সায়েন্সেসের একটা বড় পার্ট থাকে, তার মধ্যে সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি এইগুলো থাকে। ইকোনমিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ শুড স্টাডি, বিকজ ইকোনমিক্সের সেন্সটা থাকলে ইউ ক্যান লুক অ্যাট ডিফারেন্ট কালচার্স, you can look at the socio-cultural aspects of it, yet you cannot compromise, or you don't ignore the economic aspect also. তো যখন আমরা বিজনেস করতেও যাই তখন এই অ্যাটিটিউডটা খুব কাজে লাগে, কেন যখন আমি পেস্টেল অ্যানালিসিস করি তখন পেস্টেল অ্যানালিসিস করার সময় কিন্তু আমাকে এই সবগুলোই লাগছে। বাট হোয়াট আই ওয়ান্ট টু অ্যাড ইজ হিস্ট্রি, আর আমাদের হিস্ট্রির নলেজটা থাকাটা খুব দরকার। এবং আরেকটা আমি লিখেছিলাম সকালে যে হিস্ট্রিটা থাকলে কি হয়, হিস্ট্রির সাথে আমি অনেকটা কিছু জানতে পারি। ফিলোসফি আমি লিখেছি যে সোশ্যাল সায়েন্সেসটা আমরা জানছি, তার সাথে টেকটা আমরা দেখছি, যেখানে আমাদের আইসিটি আছে। আইসিটির ক্ষেত্রে আমার টেকনোলজিটাকে ইউজ করে কিভাবে কমিউনিকেশনে ইউজ করছি সেটাকে আইসিটি বলে। তো সেখানে আমার টেক ব্যাপারটা চলে আসছে বা সাইন্টিফিক অ্যাসপেক্টটা চলে আসছে। আবার যদি আমি কোয়ান্টিটেটিভ ওয়েতে মেট্রিক্সটাকে মাপতে যাই, সেখানে একটু স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, সেখানে একটু আমার রিসার্চ ওরিয়েন্টেড অ্যাপ্রোচে সেখানে কোয়ান্টিটেটিভ পার্টটা যখন আমি ফোকাস করছি তখন একটু ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স চলে এলো। বাট সেটা মেইন যে কাজে লাগে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার একটা মেট্রিক লাগবে। লাইক আই উইল গো ফ্রম প্লেস এ টু প্লেস বি, রাইট? সো আই নিড টু হ্যাভ সাম মেট্রিক মানে একটা কথা বলা হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ওয়ে টু মেজার সামথিং, দেন হাউ ক্যান ইউ মেজার দ্য প্রগ্রেস? Now if you can understand it intuitively, then it's a great thing, but for most of the people that's not that strong. It's a very unfortunate thing in a country like India, যেটা আমরা আস্তে আস্তে ডিটোরিয়েট হয়ে গেছে। বাট আমাদের কাছে অপশনস কি আছে? ইজি অপশনস, বা একটু যেটা আমাদের একটা হাতে নাতে যেটাকে বলে না প্রমাণ, একটা এভিডেন্ট যেটা বলা হয়, একটা এভিডেন্ট আমাদের কাছে ইনফরমেশন কি থাকে, উই ক্যান গেট ইট ফ্রম দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস। যে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, আমার কাছে ডেটা আছে, অ্যান্ড দ্য ডেটা ওয়ন্ট লাই। So if I believe in the data, I will reach certain conclusion. I will get some insights from the data also if needed, and then I can take better decisions. বাট ওখানে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টটাও আছে, কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টটাও আছে। বাট কোনোটাকেই আমি ইগনোর করছি না। এগেন অ্যান্ড এগেন আই এম মেনশনিং দ্যাট, বিকজ কি হয়, বিভিন্ন কালচারে তো বিভিন্নভাবে পড়ানো হয়। বাট আমার একটা হিউম্যানিটি বেস যখন আমি মিডিয়া স্টাডিজ বলছি, তখন হয়তো আমি আমার স্ট্যাটিস্টিক্সের উপরে অতটা জোর দিলাম না। তখন আমি হিউম্যানিটিজের উপরে জোর দিলাম, কোয়ালিটেটিভ অ্যাসপেক্টের দিকে জোর দিলাম, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের উপরে জোর দিলাম, ইভেন ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরেও আমি জোর দিলাম, ডিবেটের উপরে জোর দিলাম, হয়তো কনস্ট্রাকটিভ ডিবেট যেগুলো হচ্ছে। বাট আমি অতটা রিসার্চের যে হাইপোথেসিস টেস্টিং এর উপরে অতটা নজর দিলাম না। এক একজনের থাকে না পার্সোনাল প্রেফারেন্স, একজন যখন কোর্স সিলেক্ট করছে, কেউ ভাবছে আমার ফোর্টে কি হবে, কেউ ভাবছে কোয়ালিটেটিভ পার্টটা আমার ফোর্টে হবে। আমি আমার সাথে কমপ্লিমেন্টারি আমি কাউকে নিতে পারি যে আমার কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টটা দেখবে, কিন্তু কোয়ালিটেটিভটা যখন আমি করছি সেটা আমি বেস্ট ওয়েতে করবো। আবার আরেকজন হয়তো একটু ম্যাথমেটিক্স বা একটু লজিক্যাল থিঙ্কিং এর খুব অ্যাফিনিটি আছে, সে হয়তো একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখলো বা ম্যাথমেটিক্স দিয়ে দেখলো। তাহলে কি হচ্ছে, একজন একটা পুরো মানে ডেটা দিচ্ছে যেটা আমাদের সাপোর্ট করছে কোয়ালিটেটিভ ওটাকে, বা আমি কোন জায়গায় আছি, কোন জায়গায় যাব, এটার একটা পাথ পাচ্ছে, একটা ট্র্যাজেক্টরি যদি আমি বলি, তাহলে এখান থেকে আমি এখানে যাব। সেটা বিশেষ করে যেটা কাজে লাগে, লেট মি মেনশন দ্য প্লেসেস অলসো। আমার ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন যখন আমরা করি, তখন একটা জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় যাব। হয়তো আমার একটা একটা কাউন্ট ইনক্রিজ করতে হবে বা মার্কেট শেয়ার ইনক্রিজ করতে হবে, তখন আমি যদি আগের থেকে কি আছে সেটা যদি একটা ইনফরমেশন না পাই, দেন আমি তো ভেগলি এই ট্র্যাজেক্টরিটা মুভ করতে পারি না। তখন উই হ্যাভ টু ইউজ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, অন্য কোনো মেট্রিক্স যদি আমার থাকে, গ্রাফ, সেটাও স্ট্যাটিস্টিক্সেরই পার্ট। বাট অন্য কোনো মেট্রিক থেকে যদি অন্য কোনো ইনফরমেশন পাওয়া যায়, মোটামুটি মেট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ টেলিং মি ওয়ার আই অ্যাম নাও, ওয়ার আই ওয়ান্ট টু গো ইন এ ভেরি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তাহলে আমি একদম স্মুথলি দেখে দেখলাম, ঠিক আছে, এইটা যখন আমি অ্যাচিভ করছি, মেবি আ মাইলস্টোন অলসো, যে এতগুলো নাম্বার অফ ওয়ার্কস বা এতগুলো নাম্বার অফ আউটকামস আমি আমি চাইছি। তো রিসার্চও যদি করি, রিসার্চের একটা আউটকাম তো থাকে।
হয়তো এই জিনিসটা আমি আউটকামটা চাইছি, সো মাইলস্টোন করতে করতে আমি গেলাম, and I can measure the progress and I can go beyond it and I can reach my goal. So these are the things. But কয়েকটা কথা আমি বলবো, if you want to pursue a career in মিডিয়া স্টাডিজ বা স্পেশালি পিআরটা একটু লুক্রেটিভ আর কি। মানে মিডিয়া স্টাডিজে যদি বলি, মাস কমিউনিকেশন বলি বা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এই যে সেক্টরটা আছে, বা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে মিডিয়া স্টাডিজের এখানে নিয়ে যারা পড়াশোনা করে, তখন তাদের মধ্যে খুব লুক্রেটিভ যে জবটা মনে হয় সেটা হয় অ্যাডভার্টাইজমেন্টটা খুব হয়, বিকজ কপি রাইটিং এর একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে, whether you are making some videos, whether you are writing copies, whether you are writing taglines, or you are doing brand management, integrated marketing communication. তো এটা খুব লুক্রেটিভ একটা জব, যারা খুব ক্রিয়েটিভ তারা এই ফিল্ডটায় থাকতে চায়। পিআরও অনেক সময় যারা একটু ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসে লোকের সাথে, তারা একটু হয়তো এক্সট্রাভার্সনটা একটু ভ্যারি করছে, কেউ অ্যাম্বিভার্ট, কেউ ইন্ট্রোভার্ট হয়েও প্রফেশনাল ফিল্ডে খুব ভালো পাবলিক রিলেশন তৈরি করতে পারে। তো তারা কি চাইছে, তারা চাইছে যে যাতে আমি ওই জবটা নিই, তাহলে আমি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবো, বা তাকে হয়তো ডেলিগেট করা হলো সেই জব, সেই কাজটা করতে করতে সে আস্তে আস্তে পাবলিক রিলেশনস অফিসার হয়ে গেল হয়তো। ঠিক আছে, তো তখন সে আরেকটা জিনিস জানতে হবে, যে আমি শুরুতে বলেছিলাম স্টেক হোল্ডার ম্যাপ নিয়ে আমি অনেকবার কথা বলেছি। পাবলিক যদি আমি বলি, পাবলিকের সাথে তো আমি ইনফরমেশনটা শেয়ার করছি বা কমিউনিকেট করছি, সেই পাবলিকটা কিন্তু শুধু যে এক্সটার্নাল হতে হবে তার কোনো মানে নেই। আই হ্যাভ মেনশনড ইট এগেইন এন্ড এগেইন। পাবলিক যখন এক্সটার্নাল হচ্ছে তখন আমার কাস্টমার থাকছে, এবং বাইরে আরো যারা আছে আমার ফার্মের বাইরে বা আমার অর্গানাইজেশনের বাইরে। এখন অর্গানাইজেশনটা একটা কর্পোরেট অর্গানাইজেশন হতে পারে, একটা সোশ্যাল অর্গানাইজেশন হতে পারে, ইট ক্যান বি অ্যান এনজিও, ইট ক্যান বি আ বিজনেস। ঠিক আছে, তো সেখানে আমার এক্সটার্নাল যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা আমি কমিউনিকেট করছি, সেও পাবলিক, আমার এক্সটার্নাল পাবলিক। আর ইন্টারনাল পাবলিকে যখন আমি করছি, আমার যারা এমপ্লয়িজ বা আমার হয়ে যারা কাজ করছে, আমার অর্গানাইজেশনের ইন্টারনাল পাবলিক যারা আছে, ভেতরের কার লোক, তাদের সাথে আমি কি কমিউনিকেশন করছি সেটাও খুব ইম্পর্টেন্ট। নাও, আমি কেন এগুলো মেনশন করছি আজকে খুব ছোট করে বলবো, বিকজ উই উইল কন্টিনিউ টু টক অ্যাবাউট অল দিস থিংস লট, এবং এটা শেষ হবে না। আমি একটু যা এতক্ষণ পর্যন্ত বলেছি একটু সিনপসিস করে বা একটু শর্টে একটু জিসটা মোটামুটি বলে আমি বলবো যে আলটিমেটলি জব অপরচুনিটিস কি আছে, রিসার্চ অপরচুনিটিস কি আছে, কমিউনিকেশন রিসার্চ যদি করতে যাই কোন কোন দিকটা মাথায় ভেবে আমি আস্তে আস্তে এগোবো, এগুলো নিয়ে ইন্ডিয়াতে খুব চর্চা হয় না। অনেক জায়গাতে আগে হতো না, কিন্তু ওই অনেকে করে এসছে, সেটার একটা একাডেমিক ওয়েতে ডিসকাশন খুব একটা হয়নি, সেটার একটা ফর্মালাইজ প্রসিডিওর খুব একটা হয়নি। আবার কোনো কোনো জায়গায় ওই যেহেতু কোনো ডকুমেন্টেশন বা একটা একাডেমিক ওয়ে ছিল না, ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে, সেটা থেকে ইনোভেশন হয়নি, ক্রিয়েটিভিটি হয়নি, সায়েন্স কমিউনিকেশন সায়েন্সটাকে অ্যাজ এ সায়েন্স দেখা হয়নি। এই অমুক ভাবে অমুক পদ্ধতিতে করে আসছে, সেটা দেখে দেখে কেউ শিখেছে, ওরম ভাবে হয়েছিল একটা। বাট ইট হ্যাজ আ গ্রেট সাইন্টিফিক পার্ট অলসো, যে জন্য আমরা কমিউনিকেশন সায়েন্সের রিসার্চ বলছি, সেই প্রসেসটাকে দেখছি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, যেমন মার্শাল ম্যাকলুহান এন্ড এরা এরা খুব ফিলোসফিক্যাল লেভেলে কথা বলছে। মার্শাল মার্শাল ম্যাকলুহান এরা যখন কাজ করেছে, আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম, বাট একটা খুব সুন্দর কথা বলেছিলেন না, যে মাছ যখন জলে থাকে সেটার যে এফেক্টটা হয়, আমরা যখন মিডিয়া আমাদের সারাউন্ড করে আছে, আমরা যখন মিডিয়াকে নিয়ে বাস করছি, তখন সেখানে ওই যে পারসিভ করা পারসেপশনটা এমন হয়ে যায় যে মাছের কাছে জলটা তো একটা খুব ন্যাচারাল থিং, মাছের চারপাশে জল আছে, খুব ন্যাচারাল থিং, এতে আর নতুন কি, এরকম একটা ব্যাপার। তো মাঝে মাঝে একটু অবজেক্টিভ হইতে হয়তো একটু ডিজিটাল ডিটক্স করলাম, বা সবকিছু থেকে দূরে গিয়ে একটু নিজেকে নেচারের সাথে কানেক্ট করলাম, যেটা আমরা করি, হাইকিং করছি, ট্রেকিং করছি। কেন সবসময় তো মিডিয়া একটা বম্বার্ডমেন্ট হচ্ছে, ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে অনেক সময়, সেখান থেকে বেরিয়ে এসে একটু অবজেক্টিভলি দেখলাম, ওকে আমি আছি, আই অ্যাম, ইউনিভার্সটা আছে, ইউনিভার্সের সাথে আমার একটা কানেকশন আছে, অ্যান্ড আই এম নট এ স্লেভ টু দ্য মিডিয়া। বাট ওইটাই, মাছ যখন জল যখন মাছকে ঘিরে আছে তখন মাছের কাছে ওটাই সব। আবার যখন মিডিয়া আমাদের ঘিরে আছে তখন আমরা ওটাকে আলাদাভাবে অনেক সময় ভাবি না। এদিকে কন্টিনিউয়াসলি আমরা বোম্বার্ডেড হচ্ছে। আগে ছিল ট্র্যাডিশনাল মিডিয়া, আমরা দেখেছি প্রিন্ট, আমাদের সামনে একটা কাগজ এসে রইলো, সেই কাগজটা একটা প্রিন্ট মিডিয়া, সেখানে যা যা কন্টেন্ট দেওয়া হয়েছে সেটা আমরা পড়ছি, সেটাতে আমি অ্যাফেক্টেড হতেও পারি, নাও হতে পারি, বাট আমার অ্যাফেক্টেড করার জন্যই আমার সেটা লেখা হচ্ছে, যার জন্য কমিউনিকেশনটা যাতে হয় ইম্প্যাক্ট বেসড কমিউনিকেশন। সেটাই বিভাগ অনেক সময় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, বেশিরভাগ ক্ষেত্রে পিআরটা একটা স্ট্র্যাটেজিক পার্ট থেকেই যায়। যারা পিআরটা করে জেনারেলি, যখনই আমি স্ট্র্যাটেজিক্যালি কমিউনিকেট করছি উইথ দ্য এক্সটার্নাল অর ইন্টারনাল পাবলিক, তখন স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা বড় পার্ট। তো
সেটার থেকে আমি যদি পড়ি শিখি, তাহলে সেখানে যদি সেটা ভুল করা থাকে, তাহলে কি হচ্ছে, এই যে ইনফ্লুয়েন্সটা তৈরি হচ্ছে না, ওপিনিয়ন যেটা তৈরি হচ্ছে, বা আমার যে একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, সেটা অনেক দিন ধরে ভুল থেকে যায়, আনলেস আই ডোন্ট নো দ্য আদার সাইড অফ দ্য স্টোরি। পিআর এর ক্ষেত্রে কেন আমি বলছি, ফর এক্সাম্পল, ইউ don't read 3-4 newspapers, you read only one kind of newspaper, ঠিক আছে? তো কি হচ্ছে, that newspaper might be biased due to its ownership, due to its affiliation to some political party, due to its affiliation to a particular mindset. তো তারা যেটা বলছে, then you are not getting an objective information, সেখানে biased হয়ে যাচ্ছে। আর আজকে ইন্ডিয়াতে বিশেষ করে ডিউ টু দিস, আমাদের ট্রান্সফার অফ পাওয়ারের পর থেকে এগুলোর পরে এমন হচ্ছে, আর ইন্ডিয়ান পাবলিকটাকে লোকে বুঝে বুঝে গেছে এত সুন্দর, যার জন্য মিডিয়া, পিআর এগুলোর একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে। এবং সেটা যারা সায়েন্স নিয়ে খুব একটা পড়াশোনা করছে, তারা এগুলো নিয়ে খুব একটা ভাবে না, তারা অনেক সময় দেখেই না, নিউজ চ্যানেল দেখে না, বিকজ নিউজ ভ্যালিউ তারা পাচ্ছে না। নিউজ ওয়ার্দি করা হতো কিছু কিছু ক্রাইটেরিয়ার উপরে বেস করে, আই হ্যাভ অলরেডি ডিসকাসড। আমি আরেকবার একটা কমিউনিটিতে একটা পোস্ট করে শেয়ার করে দেবো যে নিউজ ওয়ার্দি মানে কি কি হয়। বাট নিউজের একটা ভ্যালিউ ছিল, এখন সেই ভ্যালু প্রপোজিশনটা যেটা করা হচ্ছে, সেটার সংজ্ঞাটাই ডিস্টর্টেড হয়ে গেছে। মানে যেটা আপনার কাছে ভ্যালু, আমার কাছে ভ্যালু নাও হতে পারে। আপনার কাছে যেটা ভ্যালু হচ্ছে, আপনি যদি নিজের মতবাদটাকে প্রচার করতে পারেন, দ্যাট ইজ ভ্যালু টু ইউ। আমার কাছে সেটা ভ্যালু নাও হতে পারে, বাট মিডিয়াতে সেটা দেওয়া হচ্ছে বিকজ অফ ওনারশিপ অ্যান্ড মেনি আদার রিজনস। তাতে কি হচ্ছে, বায়াসড ও ইনফরমেশনে পুরো ভরে গেছে বিভিন্ন কান্ট্রিজ, বিভিন্ন কালচার। Unless you don't look at it in a holistic way, then you are getting a biased information. And if you want to stay in ignorance, then you are forming opinion, যেটা হয়তো বহু বছর ধরে আমি ভুল জিনিসটা শিখে এসেছি। এবং বহু জ্ঞানী গুণী জিনিয়াস ব্যক্তির এটা হয়েছে, তারা তাদের নিজেদের ফিল্ডে ডেডিকেটেড ছিলেন, হিস্ট্রি অত তারা চর্চা করেননি, যার জন্য এমন কিছু কাজকর্ম করেছেন যেটার অন্যেরা সুযোগ নিয়েছেন, কিন্তু তারা সেটা ভেবে দেখেননি। মানে আমি রিসেন্টলিও রিসার্চ করছিলাম, আমাদের বাংলার অনেক দারুণ দারুণ ব্যক্তি থেকেছেন, আর্টিস্টরাও থেকেছেন, যারা এমন কিছু কাজ করেছেন, জাস্ট হিস্ট্রি নিয়ে তারা অতটা চর্চা করেনি, বিকজ দে ওয়ার সো এনগ্রসড ইন দেয়ার আর্ট ফর্ম অ্যান্ড দ্য ওয়ে অফ এক্সপ্রেশন। তারা হিস্ট্রি নিয়ে অতটা চর্চা করেননি, বাট যারা তাদের ইউজ করার চেষ্টা করেছে নামটা, ব্র্যান্ড নেমটা, তারা কিন্তু এগুলো নিয়ে চর্চা করেছে। সো এই জন্য আমি বলছি, ওয়েন এভার ইউ আর স্টাডিং মিডিয়া স্টাডিজ অর পিআর, দেন ইউ হ্যাভ টু, when you are studying, you are studying social sciences also, when you are studying PR or media studies, but you are looking at the ICT tech part also, and you are not like omitting the historical aspect of it, because it is very important. কেন আমি বলছি, আজকে আরো বলাটা খুব প্রাসঙ্গিক, তারপরে আমি চলে যাব কি কি জব অপরচুনিটিস আছে, কি সব আছে এগুলোতে, বিকজ উই নিড টু ডেভেলপ দ্য ইকোসিস্টেম অলসো। নাহলে এটা কি হচ্ছে, পিআরটা যেহেতু একটু ওয়ান সাইডেড বা পোলারাইজড একটা কমিউনিকেশন তৈরি হয়েছে মিডিয়াতে, যে এক ধরনের ন্যারেটিভকে প্রপাগেট করা হবে, বাকিরা আর করবে না। বাট একটা কনস্ট্রাকটিভ ডিবেট হওয়া একটা সভ্য সমাজের লক্ষণ, যেটা আমাদের ইন্ডিয়ান সমাজে বহু হাজার হাজার বছর ধরে থেকেছে। গাছতলা বসেও আমরা ডিবেট করেছি। আমি যদি বুদ্ধিস্ট কালচার দেখি, যেটা আমাদের সনাতন ধর্মরই থেকে এসছে, তো বুদ্ধিস্ট কালচারে আমাদের ইন্টালেক্টকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যুক্তিতর্ককে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের ডিবেটের কালচারটা, কনস্ট্রাকটিভ ডিবেটের কালচারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ এটা আমাদের পার্সোনালিটিকে শেপ করছে, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে। উই আর নট স্টেইং বেসড অন সুপারস্টিশন অর ইউনো, কি বলবো, আমাদের কুসংস্কারের অন্ধকারে আমরা নই। সেটা আমরা সায়েন্সের মধ্যে দিয়েও থাকতে পারি, আবার যারা সোশ্যাল সায়েন্সেস পড়ছে সেখানেও যদি একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নেয়, বা যে কোনো সায়েন্স, আর্টের যদি একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থাকে, তাহলে ওই যেটা আমাকে দেওয়া হলো, বা অনেকে বলে না খাওয়ানো হলো সেটাই আমি খেয়ে নিলাম, এরকম একটা ব্যাপার না। খাওয়ানোটা কেন হয়, কনজিউমটাকে একটা অপভ্রংশ করে খাওয়ানো বলে বলা হয়। দ্য মোমেন্ট ইউ আর কনজিউমিং দ্য মিডিয়া, সেটাকে একটা খুব খেলো বাংলায় বলা হয় যে আপনি খাচ্ছেন ব্যাপারটা। বলা হয় না, একটা একটা চল এসেছে বাংলায়, বা চালানো হয়েছে বাংলায়, একটু লোয়ার লেভেল বাংলায়, যে ব্যাপারটা খুব খেয়েছে, জানিস তো, মানে হচ্ছে ওই একটা মিডিয়া দেওয়া হয়েছে, সেটা কমিউনিকেট হয়ে, মানে সেটা কনজিউম করা হয়ে গেছে। এরকম প্রচুর কিছু আমাদের আছে, যারা বলছে তারা যখন এটা করছে, যারা ক্রিয়েট করছে তারা এরকম আরো ভেবে করছে। তো সেরকম ডিফারেন্ট আউটলেটস হয়ে গেছে আমাদের আজকে। এনিওয়েজ, আই উইল কাম টু দ্যাট, যে আমাদের ট্রান্সফার অফ পাওয়ার ইটসেলফ ইজ এ বিগ থিং। সেটা সেটা রিগার্ডিং যে পিআর হয়েছে, এবং টুমরো ইজ এ ডে, উই কল ইট এ চিলড্রেন্স ডে, and you will do a lot of research then why it is called a children's day. You will see that PR played a big part. এবং ব্রিটিশরা কি করেছে, ব্রিটিশরা বিশেষ করে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কথাই আমি বলবো, বিকজ ব্রিটিশ কালচারটা ইটসেলফ ইজ এ গ্রেট কালচার। ওরা রিসার্চের উপরে খুব গুরুত্ব দেয়, ন্যারেটিভ বিল্ডিং এ ওরা খুব স্ট্রং।
বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসায়িক বা এক্সপ্লয়টেশনের জন্য যেটা করেছে, যে তারা যেহেতু জিতবে, তাদের সম্মানটা তাদের বজায় রাখবে, ইন্ডিয়াতে তারা কি করেছে, তার জন্য কয়েকটা ফিগারকে খুব উপরে তুলে দেওয়া হয়েছে ইউজিং পিআর। মানে আমাদের ইয়াং জেনারেশনের কাছে, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউর সেলফ, ইফ ইউ ডোন্ট গো বিয়ন্ড ইউর টেক্সট বুকস অর হোয়াট এভার ইজ টট টু ইউ, যদি কেউ বাস্তবিক অভিজ্ঞতা যারা দেখেছেন, তাদের তো অনেক বয়স হয়ে যাবে, এটা আরেকটা অ্যাডভান্টেজ। দ্যাটস ওয়াই উই নিড টু টক অ্যাবাউট ইট মোর নাও, বিকজ যাদের বয়স হয়ে গেছে, তারা যারা প্রত্যক্ষদর্শী, প্রাইমারি যারা অবজার্ভ করেছেন, প্রাইমারি রিসার্চ যাদের থেকে আমি পেতে পারি, তারা যখন থাকবে না, তখন এই এই যে মিডিয়া দিয়ে যে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করা, বিশেষ করে ইউথকে ইনফ্লুয়েন্স করা, এটা আরো বেড়ে যাবে। কেন, তখন অপশন নেই, তখন প্রুফ নেই। তার জন্য যদি আমাদের কাছে লেখা না থাকে, ইফ উই ডোন্ট হ্যাভ এনাফ বুকস, এনাফ আর্টিকেলস অন এনাফ প্রুফ, তাহলে এরা কিন্তু সেটার সুযোগটা আরো নেবে। যার জন্য এরা খুব মানে রেডি হয়ে আছে ইন্ডিয়ান কালচারটাকে ধ্বংস করার জন্য। যত আমাদের এই প্রত্যক্ষদর্শীরা চলে যাবেন, তাদের কথাগুলো থাকবে না, দে উইল ইউজ দ্য ট্রানজিশন ভয়েড, অ্যাজ আই ইউজ দ্য টার্ম। তো সেই জন্য আমাদের ইউথকে এর মধ্যে অনেকটা এনলাইটেন করতে হবে, অনেকটা এডুকেট করতে হবে, যাতে ওই টেক্সট বুকটা বদলাতে হবে দরকার হলে। কেন টেক্সট বুকটা হয়েছে কেন, ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে যাকে এডুকেশন মিনিস্টার করা হয়েছিল, তার মধ্যে অনেক কিছু ভেবে তাকে করা হয়েছিল, যাতে পাবলিক ওপিনিয়নটাকে শেপ করে। ইটস অ্যান ইনডিরেক্ট একটা রুলিংই ওটা। মানে তারা হয়তো জায়গা থেকে চলে যাচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার বলে, কিন্তু আলটিমেটলি তারা রুল করছে থ্রু মিডিয়া। ঠিক আছে, এটা একটা ইনডাইরেক্ট রুলই বলা হয়, বিকজ ওয়েন ইউ আর রুলিং দ্য মাইন্ডস অফ পিপল, দেন ইউ আর রুলিং দেম, রাইট? তো ব্রিটিশরা এটা খুব ভালো বুঝেছিল। ইসলামিক ইনভেশনস যখন হয়েছিল, তারাও বুঝেছিল। ব্রিটিশরা যেটা করেছিল, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা করেছিল, একটা খুব শ্রুড সফিস্টিকেটেড লেভেলে এটাকে নিয়ে গেছিল। ফলে আজাদ হিন্দ ফৌজের যখন যুদ্ধটা হয়েছিল, সেটাকে পুরো মিডিয়া ইউজ করে, সেটা একটা ইররেলিভেন্ট ব্যাপার, একটা ইনসিগনিফিকেন্ট ব্যাপার, একটা অন্য নাম দিয়েও সেটাকে পুরো সাইডলাইন করে দেওয়া হচ্ছিল। নৌ বিদ্রোহ হয়েছিল, লোকে জানতো, তারা দেখেছে ভারত স্বাধীন হয়েছে, লোকে জানতো। ক্লিমেন্ট অ্যাটলি এসে বলেছেন যে গান্ধীজির মানে ভূমিকা ছিল মিনিমাল, ওয়্যারাজ আজাদিন ফৌজ এবং নৌ বিদ্রোহ, নেভাল মিউটিনি যেটা হয়েছিল, তার জন্য ইন্ডিয়া স্বাধীন হয়েছে। আরো অনেকে লড়েছেন, এবং একটা খুব ব্লাডি স্ট্রাগল থেকেছে। ইটস নট আ ভেরি ইজি পাথ যে একজন গিয়ে বললো তো আপনারা ছেড়ে চলে যান, আমি ছেড়ে চলে গেলাম। সেটা কেন করা হয়েছিল, একটা সিভিক সোসাইটিতে ওটা শুনতে ভালো লাগে। অবভিয়াসলি তার একটা ব্যাপার ছিল, কিন্তু কিছু ফোর্স এমন ছিল যাদের যদি আপনি গিয়ে বলেন যে আপনারা চলে যান, তাহলে যাবে না। এবার ব্যাপারটা কি হচ্ছে, সেটা সিভিক সোসাইটিতে খুব চলে, কেন ভদ্র সভ্য। এখন মুশকিলটা হচ্ছে, সেটাও পিআর এর একটা ব্যাপার। আমাদের ইন্ডিয়া হচ্ছে রাজাদের একটা জায়গা, রাজরাজাদের জায়গা ছিল চিরকাল এখানে। আমাদের মহাভারত রামায়ণের মতো একটা স্টোরি আছে, এপিক আছে, যেটা দিয়ে সারা পৃথিবী ইনফ্লুয়েন্স। সেখানে আমরা দেখছি আমাদের ধর্মের জন্য যুদ্ধ করা হচ্ছে, এবং এই ধর্ম কিন্তু রিলিজিয়ান ওই ন্যারো হিসাবে রিলিজিয়ান নয়, অনেক বড় একটা পারপাস। এবং সেই যে যুদ্ধটা হচ্ছে, সেই গুড ওভার ইভিলের যে একটা যুদ্ধ, দ্যাটস আ বিগ থিং। সেই ওয়ারটা আজকে যত স্কেলে হয়তো সেই এপিক ভাবে ওটা হচ্ছে না, সেটা হয়তো আমি সিভিক সোসাইটির কথা অনুযায়ী চলে গেলাম, বাট সেটার যে আমাদের ভ্যালুজ আছে, প্রিন্সিপালস আছে, সেটা তো আমরা ভাড়াতে পারি না। তার কারণ ওখান থেকে আমাদের লাইফ লেসন্স অনেক কিছু শেখার আছে। যে আমরা যে কোনো ছোটখাটো কাজ করতে যাই না কেন, সেখান থেকে ক্যারেক্টারাইজেশন, আর্কিটাইপস, কনফ্লিক্টস, সিচুয়েশনাল কনফ্লিক্টস, ওভারঅল ব্রড কনফ্লিক্টস, এগুলো সবকিছু থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কনটেক্সচুয়াল কনফ্লিক্ট, কনটেক্সটটা কোন কনটেক্সটে কোন ডিসিশন নেওয়া হলো, ইটস ভেরি ভাস্ট। ইটস নট আ প্লেন অর ওই লিমিটেড থিং। এটা খুব মেটিকুলাসলি করা। এবং দ্য ন্যারেটিভ যেটা আছে, সেটা সিচুয়েশন, ডায়ালগ, কি কথোপকথন হচ্ছে, কে কিভাবে কোন জায়গায় কোন ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছে, ইট টিচেস আস আ লট। সেখান থেকে না করে এমন একটা করে দেওয়া হলো যে আমরা খুব শান্তি চাইছি, আমরা চাইছি এরকম করে দেওয়া। অবভিয়াসলি আমরা শান্তি চাইছি, বাট শান্তিটা এস্টাবলিশ করতে গেলে অনেক সময় যুদ্ধ করতে হয়। সেটা আমাদের ইন্ডিয়ান কালচার বহু দিন ধরে অনেককে শিখিয়েছে এবং করেছে। অবভিয়াসলি আমরা শান্তি চাইছি, উই অল ওয়ান্ট টু লিভ ইন পিস, এবং ইন্ডিয়ার নেচারের সাথে কানেক্টেড, পিস লাভিং একটা কান্ট্রি। বাট যখন অপারেশন হচ্ছে, তখন তার এগেনস্টে তো ফাইট করতেই হবে। বিশেষ করে একটা এক্সটার্নাল অপারেশন যখন হচ্ছে, আমাদের কান্ট্রিতে এসে এক্সটার্নাল অপারেশন হবে, ওয়াই শুড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এটাকে পিআর ইউজ করে সেটাকে পুরো ভুলিয়ে দিয়ে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এগেন রুলিং দ্য মাইন্ডস অফ পিপল ইউজিং দ্য মিডিয়া, এন্টারটেনমেন্ট এবং পিআর সেক্টর। পাবলিক রিলেশনস বলি, মিডিয়া স্টাডিজ নিয়ে যদি পড়ি, তাহলে মিডিয়া এন্টারটেনমেন্ট, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইউজ করে। এবং কিছু লোক যারা কালো বাবু হয়ে গেছিল, যারা এই ট্রান্সফার অফ পাওয়ারের পরে বা এখনো পর্যন্ত টিল নাও অলসো, এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা ডেভেলপ করেছে ইন্ডিয়াতে, সেটাও অনেকটা ওটার উপরে বেস করে। এই নেহেরু প্যারাডাইম বলি, বা আমাদের
এই যে পিআরটা, যে অপোজিট সাইডটা, যেটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল অ্যাকচুয়াল স্ট্রাগলটা, যে একটা ভয়াবহ স্ট্রাগল হয়েছিল, ব্লাডি স্ট্রাগল হয়েছিল, প্রচুর লোক এর জন্য সেলফ স্যাক্রিফাইস করেছিলেন, সেই ব্যাপারগুলো নিয়ে আজকাল আলোচনা হচ্ছে না। এখন সাম গুড স্কলার্স, এডুকেটেড পিপল আর টকিং অ্যাবাউট ইট। যদি তারা না বলতেন কি হতো, পিআর কনজিউম করে নিত এটাকে, মানে বিআর এর মধ্যে ঢুকে যেত একদম, তাই না? অ্যাকুইজিশন হয়ে যেত পিআর এর মধ্যে দিয়ে এই ন্যারেটিভস গুলো। তো যার জন্য আমাদের খুব দরকার যেটা হচ্ছে, পিআরটাকে যেরকম বোঝার দরকার, পাবলিক রিলেশনস বা পিআর, তার সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটার গুরুত্ব কি সেটা বোঝাটা খুব দরকার, এবং হিস্ট্রিটা পড়াটা খুব দরকার ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। ঠিক আছে? না, মিডিয়া এঙ্গেজমেন্টের একটা ব্যাপার, মিডিয়া এঙ্গেজমেন্ট, মিডিয়া ইনভলভমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যেটা আমি বললাম, মাছের চারপাশে থাকে জল, মাছ বুঝতে পারছে না, আমাদের চারপাশে আছে মিডিয়া, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা এঙ্গেজ বা ইনভলভ হয়ে যাচ্ছি মিডিয়াতে। হঠাৎ করে গিয়ে একটু নিউজ চ্যানেল দেখলাম, একটা কথা আমাদের সামনে এলো, হয়তো আমাদের সেটা মাথায় থেকে গেল, ইমপ্রেশনেবল মাইন্ডস যদি খুব হয়, সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করলাম না ওয়েদার ইটস রাইট থিং অর নট। এরকম ভাবে ওপিনিয়ন্স, ডিবেটস করতে 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 কি হচ্ছে, পাবলিক ওপিনিয়ন, মাসের একটা ওপিনিয়ন তৈরি হয়, কালেকটিভ একটা ওপিনিয়ন তৈরি হলো। ঠিক আছে? সেটা যদি চলতে থাকে, যদি আমরা ঠিকটাকে বা ট্রুথটাকে যদি না জানি, তাহলে একটা কালচার যারা ইন্ডিয়াকে চিরকাল গ্রাস করতে চেয়েছে অনেক দিন ধরে, ইসলামিক ইনভেশনস এর সময় থেকে একটা কালচার ছিল যারা স্টোরি ন্যারেটিভ দিয়ে ইন্ডিয়াকে গ্রাস করতে চেয়েছে বা ইন্ডিয়াকে আক্রমণ করতে চেয়েছে, ইনভেট করতে চেয়েছে, তারা ন্যারেটিভের উপরে বেস করা। আর ইন্ডিয়ান কালচার বাই ডিফল্ট ইট ইজ সিকিং দ্য ট্রুথ, দ্যাটস ওয়াই ইট ইজ গোয়িং ফর হায়ার রিসার্চ, it is going for a curious exploration, it is going for higher academic exploration, ঠিক আছে, হায়ার আইডিয়ালিস্টিক এক্সপ্লোরেশন। সেটা আমাদের ইন্ডিয়ান কালচার, বিকজ উই আর গোয়িং ফর ট্রুথ। এবং আমি যেটা বারবার বলি, অ্যাজ উই আর গোয়িং টুয়ার্ডস হায়ার স্টাডিজ, উই আর গোয়িং টুয়ার্ডস রিসার্চ, হায়ার রিসার্চ, আমরা কি করছি, আমরা ট্রুথটাই তো সিক করছি। একটা প্রবলেম স্টেটমেন্ট আছে, সেটা আমরা ট্রুথটা কি করে পাবো, থ্রু দ্যাট। করতে করতে আমরা ডিসকভার করছি সো মেনি থিংস, মেবি একটা কিছু করতে গিয়ে আমরা 10টা অন্য কিছু করে ফেললাম। তো ট্রুথের দিকে আমরা খুঁজছি, উই আর সিকিং দ্যাট, উই আর সিকার্স, we are taking a, scholarly approach, we are taking the path of research, and we are doing different kinds of research. Comparative research is a very important thing. Individual research হচ্ছে, comparative research হচ্ছে, আরো অনেক ধরনের রিসার্চ আই উইল মেনশন। তো সেগুলো করতে করতে আমরা শিখছি। সেইটা যদি পুরো ঢাকা হয়ে যায় একটা এমন কালচার যেটা আমাদের এতদিন ধরে ইনভেট করতে চাইছিল, দ্যাট ইজ বেসড অন ন্যারেটিভস। যার জন্য এই যে আজকে ব্লেম গেম করা হচ্ছে, কাদা ছুড়ে দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে একটা অ্যাভয়েডেন্ট একটা লিডারশিপ হয়ে যাচ্ছে, যেটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারও আমরা বলতে পারি। তারপরে আমাদের কি হচ্ছে, এই একজন কিছু বললে তার, আপনিও তো ওটা করেছেন, এ কি করেছে আপনিও তো ওটা করেছেন, এই করতে করতে কি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি, সেখানে কোনো বুদ্ধিমত্তার ছাপ নেই। একটা কনস্ট্রাকটিভ ডিবেট হবে বেসড অন লজিক, বেসড অন ইমোশনস, বেসড অন সলিড আর্গুমেন্টস, সেগুলো আজকে হচ্ছে না। কি হচ্ছে, ও একটা করেছে, একটা যাচ্ছে তাই কিছু নিয়ে ন্যারেটিভস আর স্টোরির মধ্যে লোকে ঘুরতে থাকতে, ইটস এ লুপ আনটিল ইউ গেট টায়ার্ড অ্যান্ড ইউ স্টপ। দ্যাট ইজ নট ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ান কালচার ইজ গোয়িং ফর ট্রুথ। যার জন্য সাইন্টিফিক এক্সপ্লোরেশন হচ্ছে, আর্টিস্টিক এক্সপ্লোরেশন হচ্ছে, ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন হচ্ছে, বহু হাজার হাজার বছর থেকে মুনি ঋষিরা করছেন, সাধারণ মানুষ করছেন, কিন্তু তাতে কি হচ্ছে, তারা সেই উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে আজকে পিআরটা, মিডিয়া এন্টারটেনমেন্ট সেক্টরটা ক্যাপচার করা হলো কেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ ইট। বিকজ ওই কালচারটা যতটা আগ্রাস করছে, অ্যাগ্রেসিভ ওয়েতে যতটা আগ্রাস করছে, তত উই আর গেটিং স্লেভস, উই আর বিকামিং স্লেভস অফ দোজ ন্যারেটিভস, অর বিল্ডিং ন্যারেটিভের যে একটা কালচার আছে, উই আর গেটিং স্লেভস টুয়ার্ডস দ্যাট। তখন আমরা সত্যিটা আর খুঁজতে চাইছি না, নিজেদের সত্যিটাকে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল জীবনের একটা সত্য থাকে, যেটা ওভারল্যাপ করে যায়, বা সেটা একসাথে আমাদের এই কসমিক ট্রুথটার সাথে ওভারল্যাপ করে যায়, তখন হচ্ছে আমাদের জীবনের সার্থকতা, মনুষ্য জীবনের সার্থকতা, যে আমরা কিছু জীবনে করলাম। এই যে আমাদের যে ধ্রুব সত্য যেটাকে আমরা বলি অ্যাবসলিউট ট্রুথ, সেটাকে বিভিন্ন পাথ দিয়ে লোকে খুঁজে পাচ্ছে, বাট একবার পেয়ে গেলে উই ক্যান আইডেন্টিফাই হু ইজ এ রিয়েলাইজড পার্সন অর হু ইজ নট, যদি সে সেই তার থেকে উপরের পর্যায়ে বা অ্যাটলিস্ট কিছুটা ওই পথে থেকে থাকে। ঠিক আছে? তো সেইটা ছিল আমাদের ইন্ডিয়ান কালচার, যে আমরা হায়ার ট্রুথকে সিক করছিলাম। সেটা না করে হায়ার ট্রুথের দিকে আমরা যাচ্ছি না। দ্যাট ইজ সো হার্ড, দ্যাট টেকস আ লট অফ হার্ড ওয়ার্ক, দ্যাট টেকস আ লট অফ এফোর্ট, উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। এইটাকেও মিডিয়া দিয়ে প্রপাগেট করা হলো, পিআর ইউজ করে, মিডিয়া ইউজ করে। তাহলে হোয়াট ডু ইউ রিসোর্ট টু? ইউ রিসোর্ট টু সামথিং উইচ ইজ ইজিয়ার। কি ইজিয়ার হচ্ছে? ইউ জাস্ট মেক আপ সামথিং, ইউ বিল্ড ন্যারেটিভস। এবার ন্যারেটিভসও আমাদের সোসাইটিতে প্রচুর হয়েছে, ফোকলোরস, পঞ্চতন্ত্র, ন্যারেটিভস প্রচুর থেকেছে।
পঞ্চতন্ত্রকে চুরি করে বেচে অন্যেরা ট্রান্সলেট করে দেখিয়েছে যে এটা তাদের কালচার, এরকমও হয়েছে অনেক কিছু। কিন্তু ওই ন্যারেটিভ যে একটা স্ট্রং জিনিস ছিল আমাদের কালচারে, এবং ন্যারেটিভটা কি হতো, সিন্স উই ওয়ার সো ক্রিয়েটিভ, আমরা ন্যারেটিভটা যখন বানাচ্ছি উই ওয়ার নট স্লেভস অফ দ্যাট ন্যারেটিভ। সেম ওয়েতে যখন কি হচ্ছে এটা কেন আমি বলছি, এই কালচারটা কিভাবে করেছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কতটা সিগনিফিকেন্ট এইটা, এই পিআরটা। লোকে এইটা নিয়ে আলোচনা করে না, ইনস্টিটিউশনে পড়ানো হয় না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট থিওরি, ক্রাফট, মিডিয়া থিওরিজ, কমিউনিকেশন থিওরিজ তো আমি পড়লামই, বাট কেন করছি, হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ইউজিং দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা কালচার আছে, একটা অ্যাগ্রেসিভ কালচার, বা অনেক কালচারই আজকে ওইটা থেকে অনেক কিছু শিখেছে, বা তারা কোনো 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 জায়গায় সবার, আমাদের সবার মধ্যেই ওটা থাকে। ইন্ডিয়াতে অতটা ছিল না, ইন্ডিয়াতে করা হয়েছে এবং করে তাকে ব্লেম করা হয়েছে, গ্যাস লাইটিং করা হয়েছে। দ্যাট ইজ দ্য স্যাড পার্ট। ব্যাপারটা কি ছিল, ব্যাপারটা ছিল হচ্ছে যে আমাদের ন্যারেটিভ আছে, মানে আমি একটা কালচার এতে একটা ন্যারেটিভ বিল্ডিংটা খুব স্ট্রং একটা প্রসেস। তারা স্টোরি, ন্যারেটিভ, রজনী এইসব নিয়ে থাকে। কালচার বিতে যখন তারা আসছে, দেখছে ওদের ন্যারেটিভটা খুব স্ট্রং, আমাদেরটা বজায় থাকবে, ওদেরটা বজায় থাকবে না। মঞ্চতন্ত্র চুরু করো, ফোকলোর নষ্ট করো, গল্প নষ্ট করো, এপিককে ডিস্টর্টেড করে দাও, এটা হচ্ছে কালচার। আমার যেহেতু স্ট্রং আছে, ওদের স্ট্রং নেই, আমারটা লোকে জানবে, আমার কৃতিত্ব, ওদেরটা লোকে জানবে না। মাইন্ড ইট, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, আর্কিটেকচার ধ্বংস করো, যেটা বলেছি। আমাদেরও আর্কিটেকচার বানানোর ক্ষমতা আছে, যাই হোক না কেন সেটাই লোকের কাছে থাকবে, ওদেরগুলো আর লোকে মনে রাখবে না। কালেকটিভ মেমোরি থেকে আর্কিটেকচারটা মুছে দাও, তাহলে ওদের কালচারটা কালেকটিভ মেমোরি থেকে মুছে যাবে। মাইন্ড ইট, সেকেন্ড থিং। থার্ড থিং, স্কাল্পচার গুলোকে সব ভেঙে দাও, তাহলে সেই কালেকটিভ মেমোরিতে বা পিপলের যে মেমোরিতে, পাবলিক বা মাস মেমোরিতে, সেগুলো, সেই কালচারটা থাকবে না। তার মানে ওই আস্তে আস্তে আর্টের যে এসেন্সটা সেটা চলে যাবে। তাহলে এইভাবেই তো আর্কিটেকচার ভাঙলাম, স্কাল্পচার ভাঙলাম, ভাষা ভাঙলাম, ল্যাঙ্গুয়েজ ভাঙলাম, ন্যারেটিভ গুলো বিল্ড করলাম। আমাদের ন্যারেটিভ সেরা, তোমার ন্যারেটিভ সেরা নয়, তোমার ন্যারেটিভকে উঠতেই দিলাম না, চলতেই দিলাম না। তুমি যে ট্রুথ সিক করবে সেটাকেও তোমায় পিআর আর মিডিয়া দিয়ে এমন ভাবে একটা পারসেপশন বিল্ড করলাম যে তুমি যে ট্রুথটা সিক করবে সেটাই একটা সো ব্যাড থিং। তুই পিএইচডি করবি, ওটার কোনো মানেই হয় না। পিএইচডি বোকারা করে। অবভিয়াসলি ঠিক আছে, পিএইচডি করার একটা ব্যাপার আছে, বিকজ ইউ আর গোয়িং ফর এ পারসিউট, ঠিক আছে। এবার হয়তো আমি এমন ভাবে করলাম, আমার অ্যাটিটিউডটাই এমন, আমি সেরকম সিরিয়াসলি নিচ্ছি না, বাট কিছু চাংস অফ পিপল দে হ্যাভ কন্ট্রিবিউটেড এ লট ডুইং দ্যাট পিএইচডি। তো পিএইচডির এসেন্সটাও আমায় বুঝতে হবে। আমি হায়ার রিসার্চ, হায়ার এডুকেশনের এক্সপ্লোরেশনে যখন যাচ্ছি, অ্যাকচুয়ালি ইন আ ওয়ে আই এম গোয়িং ফর ট্রুথ, যেটা আমি এখনো পাইনি, সন্ধান পাইনি। যেমন আমরা ভগবানের সন্ধানে যাই, তেমন কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট আছে বা কিছু একটা জায়গায় আমার মনে হচ্ছে এই জায়গায় আই ক্যান কন্ট্রিবিউট, সেই ট্রুথটা আমার এখনো ডিসকভার করা হয়নি। তাই আই এম গোয়িং ফর হায়ার এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ। তার জন্য গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, নাও এখন আমি আই হ্যাভ রিয়েলাইজ দ্য ট্রুথ, আই ক্যান শেয়ার ইট থ্রু মাই ডিসার্টেশন থিসিস, থ্রু মাই বুকস, হোয়াট এভার ইট ইজ, থ্রু মাই রাইটিংস, পেপার্স। সেটা একটা বড় ভূমিকা আছে। সেখানেও এমন ভাবে পিএইচডি, এটাকে আমি বলছি বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে দ্য পারসুট অফ নলেজ, সেটা যেটা পিএইচডির একটা বড় পার্ট ছিল, বা ডক্টরাল, পোস্ট ডক্টরাল ডিগ্রি, সেইটাকেও ন্যারেটিভ বিল্ড করে পিআর, মিডিয়া স্টাডিজ, এগুলো মানে মিডিয়া এন্টারটেনমেন্ট, মিডিয়া কমিউনিকেশন ইউজ করে মানুষের চোখ কেমন করা হলো যে হয়তো একজন পড়ছে, ডক্টরাল স্টাডি করতে যাচ্ছে, পোস্ট ডক্টরাল স্টাডি করতে যাচ্ছে, দ্য পার্সন ইজ ডিপ্রেসড, ওয়েদার ইরেসপেক্টিভ অফ জেন্ডার, সেই পার্সনটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সেই হায়ার ট্রুথটা সে কি করছে না, জাস্ট গেটিং এ ডিগ্রি। আমি এটা পেয়ে যাচ্ছি, একটা ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে সেই কাজটা তো আর হলো না, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারের বেসিক ছিল। কিছু যারা ওটার সাথে রুটেড টু দ্য কালচার, দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, এটা আমি করতে চেয়েছি, এটাই আমি করছি, আলটিমেটলি আমার লাইফের পারপাস আমি পেয়েছি, এটা দিয়ে আমি সেটা কন্ট্রিবিউট করতে পারি। তখন ইট ইট গেটস আ বিগার মিনিং। না হলে এই ন্যারেটিভস তৈরি করে কি করা হলো, ওরে বাবা তুই এই করছিস, বছর নষ্ট, এই অস্ত্র, এইসব করে 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 এটা করা হয়। তো আমি বলতে চাইছি কি, মিডিয়ার কতটা ভূমিকা আছে, বিশেষ করে ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। এবং শুরুতে হয়তো একটু হলো না, কম্প্রোমাইজ আমি করলাম না, আমি ব্যারিয়ারটাকে রাখলাম, ব্যারিয়ারটাকে ভাঙতে 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 ইউ টেন টু মেক মোর কম্প্রোমাইজেস, ইভেনচুয়ালি ইউ অ্যাকসেপ্ট দ্য ন্যারেটিভ, দেন ইউ জাস্ট গিভ ইন, সারেন্ডার টু দ্য থিং। অনেক সময় আমাদের পিয়ার প্রেশারে সেটা হয়ে যায়, এবং পিয়ার প্রেশারকে এমন ভাবে ন্যারেটিভ করা হলো, ফোমো বা সোশ্যাল ইনফ্লুয়েন্স বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিয়ে এত সুন্দরভাবে মোল্ড করে দেওয়া হলো, তাদের সাথে আমি কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করছি, হয়তো আমি ন্যারেটিভের সাথে ইন্টারাক্ট করছি না, তাদের সাথে যখন ইন্টারাক্ট করছি, তাদের বারবার আমাদের সামনে আনা হচ্ছে, তাদের বারবার আমাদের বা এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, হয়তো আমার ইনভাইট করা হলো একটা 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 জায়গায়, সেখানে যে লোকগুলো আছে তারা সব সেই ন্যারেটিভে একদম ইনফ্লুয়েন্সড। তাদের সাথে যখন আমি ইনফ্লুয়েন্স করছি, যদি আমি অসমোসিসও হয়, আমি কি পাচ্ছি ইনডাইরেক্টলি, আমি সেই ন্যারেটিভটা পাচ্ছি, সেই ন্যারেটিভটা আলটিমেটলি আমি পেয়ে গেলাম।
আমি চাইছিলাম না সেটা পেতে, আমি নিজেকে আটকেও রেখেছিলাম যাতে আমি পাচ্ছিলাম না, বাট এরা চাইছে ওই ন্যারেটিভটা আমার কাছে যাতে আসুক, একটা ইমপ্রেশন যাতে তৈরি হয়, একটা পারসেপশন যাতে তৈরি হয়, বিকজ দে ওয়ান্ট টু বিল্ড দ্যাট পারসেপশন, দ্যাট ইজ হোয়াট দে আর আফটার, যার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিটাও এতদিন ধরে ফ্লারিশ করেছে। পার্টিকুলার কিছু আর্কিটাইপস, পার্টিকুলার কিছু রোল, পার্টিকুলার কিছু মাইন্ডসেট থাকলে তাকে হিরো বলা হবে, তাকে হিরোইন বলা হবে না। এইটুকুনির মধ্যেই আমি লাভটাকে ডিফাইন করবো, ডেফিনেশন অফ লাভ, ডেফিনেশন অফ এন্টারটেইনমেন্ট, ডেফিনেশন অফ অ্যাকশন, ডেফিনেশন অফ ফাইট, ডেফিনেশন অফ অ্যাঙ্গার। আমাদের নবরস এবং আরো অনেক কিছু রহস্য তত্ত্ব ছিল, ইস্টার্ন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ফিউশন নিয়ে আমরা প্রচুর ইমোশন নিয়ে করতে পারতাম, এখনো করতে পারি, যার জন্য আমাদের ইমোশন গুলো বুঝতে হবে। সেটা না করে আমাদের কি করা হলো, যেগুলো খুব দামি সিনেমা, এইটুকুনি ইমোশন, এইটুকুনি অ্যাক্টিং, বেশি কিছু করতে হবে না, শুধু স্টারডামের দিকে আমাদের যেতে হবে। সবকিছু দিক থেকে যে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা হয় থ্রু অ্যাক্টিং, থ্রু থিয়েটার, থ্রু পারফরমেন্স, সেগুলোকেও আমরা ভুলতে বসলাম। থিয়েটারের মান নেমে গেল, থিয়েটারকেও একটা পিআর টুল হিসাবে ইউজ করা হলো, যে অমুকে বাজে, এমুকে ভালো, এবার ইউ বিল্ড আর প্লে অ্যারাউন্ড ইট। ঠিক আছে, অনেক সময় কি হতো যে আমি যদি স্যামুয়েল বেকেট দেখি, হ্যারোল্ড পিন্টার দেখি, বা অন্য যে কোনো ব্রেস্টের যদি আমি প্লে দেখি, শেক্সপিয়ারের দেখি, তো এরকম যখন আমি দেখছি তখন কি হচ্ছে, আমি একটা কিছু বলছি, হয়তো সোশ্যাল কনটেক্সট একটা কিছু বললাম, ড্রামাটিক কনটেক্সট একটা কিছু বললাম, একটা প্লে হচ্ছে। আর এখন সিনারিওটা কি হয়ে গেছে, যেটা করার চেষ্টা হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন দিকে যাচ্ছে, তাহলে উই ক্যান স্টপ অ্যাট, উই ক্যান চেঞ্জ দ্য কোর্স অলসো, ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ইমপ্রুভ দ্য সিনারিও। একে হিরো বানাতে হবে, একে ভিলেন বানাতে হবে, তুই হিরো সাজ, আমি ভিলেন হব, তুই ভিলেন সাজ, আমি হিরো হব, এরকম কিছু 2 3 4 5টা অ্যাট ম্যাক্স, এর পিছনে ঘোরাফেরা করে একটা প্লে বানিয়ে ফেল, বা একটা স্ক্রিপ্ট লিখে ফেল, তাতে আমি অ্যাক্টিং করব, যাতে পাবলিক পারসেপশনে আমার যে ইমেজটা হবে হিরো। তারপরে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে যাই করি না কেন, যেহেতু আমি পিআর এ প্রচুর ইনভেস্ট করছি, ওটাকে যেহেতু দেখাচ্ছি, পাবলিসিটি স্টান্ট করছি, ইভেন্ট করছি, তাহলে মানুষের মাথায় থাকবে যে আমি হয়তো হিরো। তাহলে হিরো আর হয়ে উঠতে পারলাম না, বাট হিরোটা দেখানোর জন্য আই এম ইউজিং পিআর অ্যাজ এ টুল। সিনেমাতেও দেখে মনে হচ্ছে না এই হিরো, তার জন্য পিআর এ ইনভেস্টটা আরো বেশি করতে হচ্ছে অনেক সময়। সিনেমাতে যে কন্টেন্টটা যখন আসছে, তখন যখন আমাদের কমিউনিকেশনটা হচ্ছে কন্টেন্টের সাথে, মেবি এ সাইলেন্ট কমিউনিকেশন অলসো, আমরা বুঝতে পারছি দ্যাট ইজ নট গ্রেট অ্যাক্টিং, দ্যাট ইজ নট গ্রেট স্টোরি টেলিং, বাট ইমিডিয়েটলি আমরা দেখছি একটা পিআর মেশিনারি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এই সিনেমাটা দারুণ হয়েছে, এই সিনেমাটা ভালো হয়েছে, ও দারুণ অ্যাক্টিং করেছে, ওয়ান অফ হিজ বেস্ট অ্যাক্টিং, দিস ইজ দ্য বেস্ট মুভি এভার মেড, দিস ইজ দ্য টপ 10 মুভি এভার মেড, এইগুলো সব তৈরি হতে শুরু করলো। কি হচ্ছে, ইউ আর নট ইভ্যালুয়েটিং দ্য ওয়ার্ক ইটসেলফ, ইউ আর কম্প্রোমাইজিং, ইউ আর ইনসাল্টিং ইউর টেস্ট, you are insulting your appreciation quality, you are insulting your critical thinking। আমার এই সিনেমাটা ভালো লাগেনি, আমি ও বলছে বলি আমার মনে হতে হবে ভালো না। সেখান থেকে সত্য সত্যি কেউ কেউ সত্য শুরু করলো, কিছু কিছু লোকজন থাকলো যারা বিশ্বাস করলো না, আমার অভিজ্ঞতা আছে, নলেজ আছে, এক্সপার্টিজ আছে, আমি উইজডম আছে, আমি জানি এটা আমার ভালো মনে হয়নি, তার আমি 10টা 12টা 14টা 20টা 10টা 50টা কারণ দিতে পারি যদি দরকার হয়, কিন্তু ভালো লাগেনি, সেটা একটা বড় জায়গা থেকে এসছে। তারপরে ইফ আই গো ফর ফার্দার অ্যানালিসিস আই ক্যান গিভ ইউ মোর পয়েন্টস, বাট ভালো লাগেনি মানে নিশ্চয়ই কিছু কারণ আছে। রজার এবার্ট বা এরা যখন ছিলেন, বা আরো অনেকে থেকেছেন ফিল্ম হিস্ট্রিতে, তারা সেই দিক থেকে করেছেন অনেকটা চেষ্টা, ক্রিটিসিজমটা। মিউজিক জার্নালিজম হয়েছে, আর্ট জার্নালিজম হয়েছে, তারপরে আমাদের সিনেমা জার্নালিজম হয়েছে, আন্দ্রে বাজাঁ এই নিয়ে প্রচুর কাজ করেছে, ক্যাহিয়ার দু সিনেমা বলে একটা ম্যাগাজিন হতো, যেখান থেকে থ্রুফো, গোদার্দ এরা খুব শিখেছে, শ্যাবরল, এরা এরা খুব শিখেছে, আগনেস ভার্দাও এই এদের সাথে অনেক কিছু ঘুরতে ঘুরতে অনেক কিছু শিখেছে কাজ করতে করতে, বা এই লেখা পড়তে পড়তে প্রচুর ফিল্ম মেকার্স আর ইনফ্লুয়েন্সড। এবার সেই লেখাটা যদি আমি বুঝতেই না পারি, বিকজ তার অ্যারাউন্ডে যে পিআর মিডিয়া মিডিয়া কমিউনিকেশনটা তৈরি করা হয়েছে, সেটা আমার ডিস্টর্ট করে দিয়েছে মিনিং। নিজেকে আমি বিশ্বাস করছি না, নিজের অনুভূতিটা, নিজের উপলব্ধিটা, সেটাকে যে আমি বিশ্বাস করব না, সেটার জন্য আমার পিআর ইউজ করা হচ্ছে। তাহলে আমি শিখবোটা কোথায়? তাহলে এডুকেশনের একটা, মানে এডুকেশনের যে একটা ভূমিকা ছিল, যদি আমি একটা লাইনে বলি যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইনসাইড ইউ, বা সিকিং ফর হায়ার ট্রুথ, বা ডিসপেলিং ডার্কনেস, দ্য হোয়াট এভার উই আই পুট ইট, ঠিক আছে, কোথাও না কোথাও তো একটা জায়গায় কনভার্জ হয়, সেটাকে পিআর দিয়ে ঢেকে দেওয়া। মানে এটা মানে কি, আমার একটা হয়তো জীবনে একটা খারাপ অনুভূতি হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিংটা কেন এত লো হয়ে যায়। আমার জীবনে একটা খারাপ অনুভূতি হচ্ছে, একটা কোনো ইভেন্ট বা একটা সিচুয়েশন আমার জীবনে হয়েছে,
যদি আমি মেনে নিই এটা হচ্ছে ভালোও হতে পারে, এটা খারাপও হতে পারে, যেটাই হয়েছে আই উইল গো থ্রু দ্যাট প্রসেস, আই উইল এক্সপিরিয়েন্স দ্যাট প্রসেস অ্যান্ড আই উইল গ্রো অ্যাজ এ হিউম্যান বিইং। কেন, যখন আমি সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি তখন অ্যাজ আ রাইটার আমি ইমপ্রুভ হব, অ্যাজ অ্যান এডিটর আমার রিদম ইমপ্রুভ হবে, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার ইমপ্রুভ হবে, বা যে কোনো পারফর্মার যদি আমি হই, আমি লাইফের নলেজ পাবো, ফিলোসফিক্যাল নলেজ পাবো, আমার জীবনের ডিপ একটা নলেজ পাবো। সেই যে প্রসেসটার মধ্যে দিয়ে আমি যাব, সেটায় ঢোকার মধ্যেই এতগুলো বাধা, পিআর হচ্ছে, পিয়ার প্রেশার হচ্ছে, যার জন্য আমি নিজেকে 5 মিনিট আলাদা করে আজকে সুযোগ দিচ্ছি না যে আলাদা করে বসে আমি একটু ভাবি, ইন্ট্রোস্পেক্ট করি যে আমি এটা ভুল করেছি না ঠিক করেছি। যদি করি, ইজ ইট অ্যালাইন্ড উইথ মাই ভ্যালিউস অর নট, ক্যান আই মেক দ্য ডিউ কোর্স অফ কারেকশন অর নট। কাউকে দরকার নেই, নো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ইজ রিকোয়ার্ড, আই ক্যান সলভ দ্য ইস্যু, আই হ্যাভ এনাফ ক্যাপাবিলিটি অর পোটেন্সিয়াল টু সলভ দ্য ইস্যু। আই নো, বাট সেই যে বিলিফটা দ্যাট আই ক্যান সলভ দ্য ইস্যু, সেটাকে ভেঙে দেওয়ার জন্য, বাট যদি বিলিফটা থেকেও থাকে ইউ ডোন্ট হ্যাভ দ্য কম্পিটেন্সি টু ডু দিস থিং, বা যদি কম্পিটেন্সিও থেকে থাকে ইউ ডোন্ট হ্যাভ দিস অ্যান্ড দ্যাট টু সলভ দিস, এই বিভিন্ন স্টেজে বিভিন্ন স্তরে স্তরে পিআর, নেগেটিভ ইনফ্লুয়েন্স, এগুলো করতে 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 আপনি ওই পারসুটটার দিকেই আর যাচ্ছেন না, সেটা এডুকেশনের একটা অপোজিট দিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইটা জানাটা খুব দরকার, যার জন্য পিআর আমরা ইউজ করছি, মার্কেটিং বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন আমরা ইউজ করছি, ব্র্যান্ড ম্যানেজমেন্টে আমরা কমিউনিকেশন ইউজ করছি, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যখন আমরা আর্ন মিডিয়া হচ্ছে তখন সেটা হচ্ছে, এগুলো জানাটা খুব দরকার। বাট কি হচ্ছে, যেটা বেসিক, আমি যদি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ডিল করি, মেক অ্যান্ড ক্রিটিক্যালি এঙ্গেজ, ক্রিটিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি পজিশন করতে হয়, বা তাহলে সেরকম ভাবে করতে হয়, বাট মেক অ্যান্ড ক্রিটিক্যালি এঙ্গেজ আমার ট্র্যাডিশনাল অ্যান্ড নিউ মিডিয়া, অ্যান্ড ইট শুড বি ক্রস ডিসিপ্লিনারি, মানে ইন্ডিভিজুয়াল কোনো ডিসিপ্লিনারি না। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ডিসিপ্লিন, আরেকটা হচ্ছে কি ইন্টারাকশন অ্যামং দ্য ডিসিপ্লিনস, যেগুলো আমি বললাম যে সোশ্যাল সায়েন্সেস আছে, টেকনোলজি আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, আমি অ্যাড করলাম আরো অনেক, এনি ডিসিপ্লিন ইট ক্যান বি। ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন আমায় একটা পার্সপেক্টিভ দিচ্ছে, এবং তার অন্য ডিসিপ্লিনের সাথে আমার যে ইন্টারাকশন গুলো হচ্ছে সেটার থেকে আমি একটা পার্সপেক্টিভ পাচ্ছি, ইন্ডিভিজুয়াল কালেকটিভ সব নিয়ে আমি শিখছি। ঠিক আছে, এইগুলো সব ইউজ করতে হয় মিডিয়াতে, বিকজ আলটিমেটলি ইট ইজ কামিং টু কমিউনিকেশন। তারপর এখন যেটা নিয়ে খুব কথা বলার দরকার, নাও আই উইল কাম টু দ্য মডার্ন পার্ট অ্যান্ড আই উইল কুইকলি এন্ড ইট, এই ডেটা জার্নালিজম, ডিজিটাল কালচার, ডিজিটাল অ্যানথ্রোপোলজি যদি আমি বলি, আমরা দেখেছি যে কালচারাল অ্যানথ্রোপোলজি, এখানে আমি কথা বলছি ডিজিটাল অ্যানথ্রোপোলজি, ট্র্যাজেক্টরিটা কি হয়েছে, ইভলিউশনটা কি হয়েছে, চেঞ্জটা কি হয়েছে, ডিজিটাল কালচারটা কি এখন, সেখানে কারা কারা তার সাথে হ্যাবিচুয়েটেড, এনভায়রনমেন্টটা কিভাবে আস্তে আস্তে শেপ করেছে, এবং যারা এখানে এই যে কন্ট্রিবিউট করছে তারা কিভাবে শেপ করছে এটাকে, যারা এটাকে কনজিউম করছে বা যারা কন্ট্রিবিউট করছে তারাও কিভাবে মিডিয়াটা দিয়ে শেপড হচ্ছে, এই সব কিছু। আগে ছিল ওয়ান ওয়ে কমিউনিকেশন, কেউ কেউ শুধু, আমি আগে এটা বলেছি, ফিউ কন্ট্রিবিউটার্স বা ক্রিয়েটার্স ছিল, তারাই ওয়ান ওয়েতে অডিয়েন্সের কাছে দিচ্ছিল, তারা যা দিচ্ছিল দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন, কোনো ফিডব্যাক বা বোথ ওয়ে কমিউনিকেশনের ব্যাপার ছিল না। এখন বোথ ওয়ে কমিউনিকেশনের একটা ব্যাপার হয়েছে, বিশেষ করে ডিজিটাল এই এনভায়রনমেন্টে আসার পরে, ইনস্ট্যান্টলি ইউ ক্যান গেট আ ফিডব্যাক, কেউ একটা কমেন্ট দিল, সাজেশন দিল, ইনস্ট্যান্টলি ইউ ক্যান গেট আ ফিডব্যাক, সো ইটস আ বোথ ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তারপরে যখন আমি দেখবো যে ক্রিয়েটিভ রিসার্চ মডিউলস নিয়ে আমার কথা বলবো, আর উই লিভ ইন আ মিডিয়েটেড ওয়ার্ল্ড ইন মেনি ওয়েজ, তো ইনফ্রাস্ট্রাকচার যেটা সাপোর্ট করবে সেই কমিউনিকেশনকে, সেই ডিজিটালটা সেই গ্যাপটাকে ফিল করেছে, প্রত্যেকের একটা ভয়েস হয়ে গেছে। আজকে টুইটার নিয়ে এত কথা বলা হচ্ছে, আলটিমেটলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টুইটার হ্যাজ এ গ্রেট পাওয়ার টু শেপ ওপিনিয়ন্স, পাবলিক ওপিনিয়ন্স। তো টুইটারটা যদি ভুলভাবে ইউজ হয় তাহলে দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ এগেনস্ট এডুকেশন, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ এগেনস্ট প্রফেশন, আমাদের ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপাল সবকিছুর এগেনস্টে। 3-4 জন 10 জন 10% ঝগড়া করে বলে দিতে পারে আমি ছেড়ে চলে যাচ্ছি, বাট তাদের কথা শুনে যদি আমি একটা বিগার কজকে এফেক্ট করে দিই, তাহলে আই এম হ্যাম্পারিং সামথিং গ্রেট। তারা পরে এসে সেটাকে সলভ করতে পারবে না, বা তারা পরে এসে আমাদের দে ওন্ট বি এবল টু ডু দিস লেটার। As I am the owner, or as I am the one who can make the decision, or a significant person in the company, then you have to take that responsibility later also. So why should you listen to them? Because they are not going to there afterwards. They are just making something up. They are building a lot of hype. Maybe they are sharing the truth also. But we have to look at the bigger picture.
কেন এটা একটা বিশাল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, কমিউনিকেশন পাওয়ার, সোশিও কালচারাল পাওয়ার, যেখানে মিডিয়া ওই পোলারাইজেশনে হেল্প করছে যদি আমরা একটা পার্টিকুলার ন্যারেটিভ প্রপাগেট করি। একটা একটা এই যে ফ্রিডম অফ স্পিচ নিয়ে আমরা এত কথা বলি, সেটার তো একটা জায়গা তৈরি করতে হবে। এখন আমি যদি আগে থেকে ফ্রিডম অফ স্পিচ নামে বলছি, বাট আলটিমেটলি আমি দেখছি যে রিওয়ার্ড মেকানিজমটাও এমনভাবে তৈরি হয়েছে যে ভুল ন্যারেটিভ প্রপাগেট করছে, দ্যাট পার্সন ইজ গেটিং রিওয়ার্ডেড, then why should I bother about freedom of speech? Rather I go to that team and I choose that way. এই এত কিছু ভেবে এই কাজগুলো করতে হয়। ইট ইজ নট লাইক দ্যাট যে 10 জন ছেড়ে দিল তাই জন্য আমি সঙ্গে সঙ্গে একটা ডিসিশন চেঞ্জ করলাম। ইটস নট দ্যাট ইজি, বিকজ ওই ডিসিশনটা যখন আমি চেঞ্জ করবো, ইফ আই চেঞ্জ দ্যাট ডিসিশন বেসড অন দিস 10-20 পিপল or maybe 10% of people, then if something goes wrong later, I have to own the responsibility, I have to take that responsibility, and these people won't be there to save me, and they might not have the uh, ability to save me. So rather I take the right decisions. তারাও যদি পরে আবার ফিরে আসে, they will get a better place যেখানে they can share their own opinions also, and they can uphold the values of freedom of speech, এবং যেটা বলে তারা বেরিয়ে যাচ্ছে সেইটাই নিয়েই হয়তো তারা আবার ফিরে আসতে পারে। এসে দেখবে যে যেটা আমরা ভেবেছিলাম যে নয়, আমরা বেরিয়ে গেছিলাম, পরে আমরা এসে দেখছি সেটাই হচ্ছিল। মেবি ওই মিডিয়া পারসেপশন বা পিআর ইউজ করে we were told the wrong things, বা আমাদের পারসেপশনটা হয়তো রং ভাবে বিল্ড করা হয়েছিল, যার জন্য we took those decisions but we made the mistakes and we came back. আর যারা মনে করেছে না we didn't make the mistakes, তারা আর আসলো না। কিন্তু আলটিমেটলি ইটস বিগ পাওয়ারফুল টুল। যার জন্য এই কিনেছে, এই এত ইনভেস্ট করেছে, এ বোকামি করছে, এ ভুল করছে, সেটা বললে ইটস এ ভেরি ইরেসপন্সিবল বিহেভিয়ার, রাইট? উই অল হ্যাভ টু বি এ পার্ট অফ ইট সো দ্যাট উই হ্যাভ আ হেলদিয়ার সোসাইটি, মডার্ন সোসাইটি, যেখানে আমরা রিয়েলি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্সটাকে রেসপেক্ট করছি, নট সামথিং সিউডো, রাইট? তো সেটা নিয়ে অনেক কিছু ভেবে করতে হয়। তো যার জন্যই ট্র্যাডিশনাল নিউ মিডিয়াটা বুঝতে হয়, পলিটিক্যাল কমিউনিকেশন বুঝতে হয়, মিডিয়া প্র্যাকটিস অ্যান্ড থিওরি বুঝতে হয়, থিওরিটিক্যাল অ্যান্ড এম্পিরিক্যাল কি কি ভ্যালুজ আছে বুঝতে হয়, এবং ডাইভার্স কেরিয়ার অপরচুনিটিস আছে। আলটিমেটলি দেখুন যে পার্সপেক্টিভের ব্যাপার আমি বললাম, আইডেন্টিটির একটা ব্যাপার আছে, দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস, দ্য ওয়ে ইউ আর লুকড অ্যাট, এই সব কিছুই ম্যাটার করে। অ্যান্ড শেপিং টেক অ্যান্ড শেপড বাই টেক দুটোই ম্যাটার করে। যেমন হ্যাশট্যাগ শুরুতে লোকে ইউজ করছিল হ্যাশট্যাগ নিজেদের মতো করে, দেন ইট বিকাম আ সাবস্ট্যান্সিয়াল, ইট বিকেম এ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া ইটসেলফ। তো হ্যাশট্যাগ শুরুতে ক্রিয়েটাররা অতটা ভাবেনি, বাট হ্যাশট্যাগ যখন ইউজ করা হতে শুরু করলো তখন সেটা একটা সিগনিফিকেন্ট পার্ট হয়ে গেল তারপরে। তো বোথ ওয়েতে আমরা শেপ করতে পারি। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক একটা হয়, সিডিএন বলা হয়, সেটা আছে। বাট জব যদি বলা হয় তাহলে এভি অ্যান্ড ডিজিটাল মিডিয়াতে আমরা করতে পারি। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনে বেশি লোক যায় বিকজ ইটস লুক্রেটিভ জব। আইসিটি স্পেশালিস্ট হতে পারে, যেখানে টেকনিক্যাল ওরিয়েন্টেড আমি দেখছি যে কমিউনিকেশন অ্যাজ এ টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আমি কিভাবে ফ্লারিশ করতে পারি। অ্যাকাডেমিক্স অ্যান্ড রিসার্চ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, পিপল শুড গো ফর দ্যাট। অ্যাটলিস্ট মাস্টার লেভেলস যেতেই পারে লোকে, যেখানে আমি কমিউনিকেশন রিসার্চ, যেখানে স্ট্যাটিস্টিক্সটা কিভাবে ইউজ করব, সোশ্যাল সায়েন্সেসটা কিভাবে ইউজ করব, অন্য কোনো ডিসিপ্লিনস বা ক্রস ডিসিপ্লিনারি বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে একটা রিসার্চ করব ইন মিডিয়া স্টাডিজ, যেখানে আমি হিস্ট্রিটাকে অমিট করছি না, এবং হিস্ট্রিটা যে শেপড হয়েছে ইন এ ডিফারেন্ট ওয়ে সেটাকেও আমি অবজেক্টিভলি দেখছি। maybe I can get some new information, and obviously I will get new information because যতটা আমি রিসার্চ করে দেখেছি এত বছরে যেটা হয়েছে, media played a huge role. So the more you delve deep into it, you will find a lot of new information, and there will be a set of people যারা হয়তো জানে, they will try to stop you so that the information যাতে বেরিয়ে না আসে, কেন বেরিয়ে আসলেই তাদের হয়তো পাওয়ার চলে যাবে। their power is based on a fake narrative. It has been the scenario in many cultures. তো যেই যত আমরা, the more you will go towards truth, so their power will diminish. So the culture which actually goes for truth, you have to suppress that culture, because the moment that culture starts to go towards that truth, their power will not have any effect or any value. So you have to understand these nuances. These are deeper things. আর্কাইভিস্ট আছে, এডুকেশন আছে, পলিসি অ্যান্ড থিঙ্ক ট্যাক্স। গভর্নেন্সে অনেকে অতটা দেখে না, বিকজ আই ওয়ান্ট টু মেনশন ইট। নেক্সট আমরা সেশন করবো আফটার ক্রিয়েটিভ রাইটিং। লতে আমরা একটু বলবো বিজনেস, আমরা আই থিঙ্ক 28 বা 20 থেকে 22 মধ্যে আমরা একদিন করবো বিজনেস ল, সেখানে আমরা কমিউনিকেশন ইন্ডাস্ট্রি বা মিডিয়া স্টাডিজ এর লটা নিয়েও কথা বলবো, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। বাট পলিসি মেকার্স, একাডেমিক্সরা অনেক সময় পলিসি মেকারের থেকে অনেক এগিয়ে আছেন, মেবি দে আর মাচ অ্যাহেড অফ ইট।
তো তারা কিভাবে কন্ট্রিবিউট করছেন, তারাই যদি পলিসি মেকার হয়ে যান কিভাবে করবেন। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আ লট অফ থিংস, ডিফারেন্ট পার্সপেক্টিভস, ইউ হ্যাভ টু রেসপেক্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স। সেটা নিয়ে আলটিমেটলি আমি পলিসি মেক করছি। থিঙ্ক ট্যাঙ্কস, সেখানে আমি যেই বললাম কনস্ট্রাকটিভ ডিবেট, ওপিনিয়ন এক্সচেঞ্জ, শেয়ার আইডিয়া এক্সচেঞ্জ, যেগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, তো এগুলো আমাদের খুব দরকার। মিডিয়া স্টাডিজে ইন্ডিয়াতে আনফর্চুনেটলি অনেকটা আমরা হারিয়ে ফেলেছি। আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরে ক্রিটিক্যাল থিঙ্কিংটা খুব দরকার প্রপাগেট করা, এবং কনস্ট্রাকটিভ ডিবেটটা খুব দরকার। আদারওয়াইজ কি হচ্ছে, একটা পার্টিকুলার সেট অফ ন্যারেটিভ খালি প্রপাগেট করা হচ্ছে, এবং আ লট অফ মানি ইজ ইনভেস্টেড ইন দ্যাট, বিকজ দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান গিভ দেম পাওয়ার। বাট দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং, তাহলে কি হচ্ছে, সিটিজেন জার্নালিজম একটা ফ্লারিশ করে। সিটিজেন জার্নালিজম মানে হচ্ছে আমি একটা নাগরিক, আমি একজন জার্নালিস্ট হয়ে উঠতে পারি। আমার কাছে ডিজিটাল টুলস আছে, আমার কাছে অনেক কিছু ফোন বা অনেক কিছু আমি ইউজ করছি, ইউজিং দ্যাট আই ক্যান বিকাম আ জার্নালিস্ট। তার থেকে ইনফরমেশন ওভারলোড একটা ওয়ার্স্ট কেস সিনারিও হয়, যার জন্য ইফ ইউ আর ট্রু টু ইউর সেলফ, ইউ নো ইউ হ্যাভ সামথিং সিগনিফিকেন্ট টু শেয়ার, দেন পিপল উইল গেট দ্যাট। আজকে ইউটিউব চ্যানেল, অনেক অনেক ক্রেডিবল ইউটিউব চ্যানেল আছে যারা খুব সুন্দর শেয়ার করছে ইনফরমেশন। তারা হয়তো টিভির জায়গাটা দখল করতে পারেনি, বাট ডিজিটাল মিডিয়াতে তারা ভালোভাবেই ক্যাপচার করছে, অ্যান্ড অডিয়েন্স ওপিনিয়ন তাতেও শেপ হচ্ছে, এবং লোকে ইন্টারভিউজ দেখছে, বিভিন্ন ডিবেটস দেখছে। তারা অনেক সময় যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে, বিকজ অনেকটা টাইম ধরে সেই ডিবেটগুলো হচ্ছে, সেখানে টাইম স্লটের কোনো কনস্ট্রেন্ট নেই, সেখানে 1-1.5 ঘন্টার মধ্যে অনেকগুলো ওপিনিয়ন বা অনেক কিছু নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে। সো সেটা একটা বড় ব্যাপার। থিওরিটিক্যাল এম্পিরিক্যাল দুটোই বললাম। সিভিক ম্যানেজমেন্ট, সিটিজেন জার্নালিজম, সিভিল সোসাইটি অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট, এগুলোতে সব হচ্ছে। আর মিডিয়া কমিউনিকেশন কালচার, এগুলো তো ওতপ্রোতভাবে জড়িত। বাট একটা যেটা আমি লাস্ট বলে শেষ করব, যে পার্টিসিপেশন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? এবার পিআর, যখন এই যে বললাম যে কিছু লোক পাওয়ারে থাকতে পিআর ইউজ করে, আমি একটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি রয়েছে আমার, যে আমি লিড করতে পারছি না, লিডারশিপ ফেলিয়ার, ইনকম্পিটেন্ট লিডার, তখন আমি কি করছি, পিআর এর আশ্রয় নিচ্ছি। আমি একটা কিছু এই এই আমি অমুক একটা কিছু করছি বলে আমি সেটাকে ঢেকে দিলাম, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। ইউ হ্যাভ টু ডু দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সলিউশন। সো এটা বিভিন্ন কালচারই হয়, বিভিন্ন প্রত্যেকেরই জীবনে থাকে, বাট ওটা থেকে গেলে ইফ ইট বিকামস পার্ট অফ ইউর লাইফ, অর ইফ ইট বিকামস your habit, then it's very difficult, because people যারা আপনাকে ফলো করবে, they will look for leadership. And if you are doing something else, if you are just making things up, and if you are uh, resorting to PR, then they won't believe that, right? Ultimately you have to perform, you have to be a person of action. তার সাথে সাথে পিআর অবভিয়াসলি থাকবে, বিকজ আমরা কমিউনিকেট করছি। পাবলিসিটি হলে পাবলিসিটি হচ্ছে, বিকজ আমার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, বিজনেস হোক বা সোশ্যাল হোক, এনজিও হোক, সেটা আমার ইমেজটা রাখতে হবে, তার জন্য আমি পিআর ইউজ করছি। বাট শুধু পিআর বেসড লিডারশিপ হয়ে গেলে তাহলে লিডার কোথায় হলো? সেই একই ব্যাপার, এডুকেশন থেকে ট্রুথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, লিডারশিপের ট্রুথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ লিডারশিপের মধ্যে ট্রুথের একটা ব্যাপার আছে ইনহেরেন্টলি, সেটা থেকেও পিআর দিয়ে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে লিডারশিপ আর কোথায় রইলো, বিশেষ করে ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। এইটা এত ডিপের লেভেলে আলোচনা করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দিস প্রবলেমস। তো পিআরটা যখন অনলি অপশন হয়ে যায়, তখন ব্লেম গেম, কাদা ছোড়া, ইন্ডিয়ান ভ্যালু সিস্টেমে যেটা আছে, বিয়ে হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেটাকে কিভাবে ড্যামেজ করব, মানে আননেসেসারিলি নিজেরা সেটা করি গ্যাস লাইটিং করে বা অন্য কিছু ভাবে, যাতে ইন্ডিয়ান ভ্যালু সিস্টেমটা ড্যামেজ হয়, সেটাকে পিআর, মিডিয়া, এন্টারটেনমেন্ট ইউজ করে, এমন ভাবে সফট পাওয়ার ইউজ করে করা হলো, যাতে লোকে সেটাকে খারাপ ভাবলো না। ইট বিকাম সো লাইক নিউ থিং, ইটস আ ফ্যাড, it's a new trend, and people are accepting that. So building the trend itself is driven by PR, যার জন্য এতটা ইনভেস্ট করা হয়। If it is a trend, I have to follow the trend, fear of missing out, FOMO, right? So if you are not following the trend, then you are missing something out, and if you are following the trend, you are getting disconnected from your culture. That's a great game that has been happening for a long time. You have to understand that. মানুষ পাবলিকের একটা বলে দিলাম যে পাবলিক আমার সাথে আছে, সেটা একটা হতে পারে যে আমি রিয়েলি এমন কাজ করছি, পাবলিকের আমার সাথেই থাকা উচিত এবং থাকবেও। আর একটা হচ্ছে যে আমি ভুল কাজ করছি, কিন্তু ওই পিআর এর যে আমি সাপোর্ট নিচ্ছি, আমি জানি সেটা দিয়ে আমি পিআর কে ইনফ্লুয়েন্স করে দেবো ইন আ ভেরি ইনরেলিভেন্ট ওয়েতে। সেটা তখনই হয় যখন আমার কম্পিটেন্সির অভাব আছে, যখন আমি কাজটা করতে পারছি না, প্রবলেম সলভ করতে পারছি না। বাট কত ক্যাটাস্ট্রফিক এটা হতে পারে ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, যার এত পোটেনশিয়াল, যার জন্য দেশ ভাগ হয়ে গেছে, পিআর 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 করতে করতে দেশটা ভাগ হয়ে গেছে আননেসেসারিলি। একটা রাইট লিডারশিপ এলে দেশটা ভাগ হতো না, এত বড় একটা কালচার, সেটাকে সাস্টেন করা যেত, আরো ইমপ্রুভ করা যেত। আজকে সিঙ্গাপুরের দিকে যদি আমি দেখি, তাহলে টেকনোলজিক্যালি কতটা ফ্লারিশ করেছে, তাই না? তো এইগুলো কিছু কিছু জিনিস ম্যাটার করে, বুঝলে
he will understand the power of it, then you can harness it also. But again I will end it with participation, যেটা আমি আবার বলবো যে মাছের চারদিকে যেমন জল আছে, আমাদের চারদিকে আমাদের মিডিয়াটা সবসময় রয়েছে, পার্টিসিপেশনও আমরা করছি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এবং লোকে চাইছে আমরা পার্টিসিপেট করি। বাট সেই পার্টিসিপেশন যদি একটা ভুলভাবে হয়ে যায়, যেটাও এরা জানে যে কিভাবে ভুলভাবে পার্টিসিপেশন করানো যায়, তাহলে আমাদের পার্টিসিপেশন ইউজ করেই দে ক্যান ইউজ আস এগেনস্ট দ্য কান্ট্রি, যেটা তারা করছে। বাট এত ডিপ লেভেলে আমরা ভাবছি না বলে আমরা জাস্ট কাজটা করে যাচ্ছি। আফটার এ ওয়াইল আমরা দেখছি সোসাইটির এতটা মানে এতটা নিচে নামলো কি করে, ভাষার এতটা অবনতি হলো কি করে। আমি একবারও ভেবে দেখছি না রাইট নাও আই ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন অ্যান্ড আই ক্যান প্রোভাইড এ সলিউশন, নো ম্যাটার হাউ লিটল ইট ইজ। বাট ক্যান আই do the research? Can I ask the right questions? Can I at least bring some people together so that we can build a think tank and we start discussing the problems at least? সেটা কি আমরা করছি? যদি না করি তাহলে আমরাও সেই গড্ডালিকা প্রভাবে ভাসতে থাকবো। পিআর আর মিডিয়া কমিউনিকেশনের এতটা পাওয়ার আছে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ক্যান হার্নেস ইট। আমি কিছুটা এক্সাম্পল দিলাম, আরো প্রচুর আমার লেখা আছে খাতায়, আমি বলতে পারি, বাট আজকে টাইম হবে না। ক্রিয়েটিভ রাইটিং এর পরে উই উইল ডু অ্যানাদার সেশন, যেটা আমি আরো এরকম নিয়ে কিছু কথা বলবো। বাট পিআরটা আমরা এমন ভাবে বলছি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইন্টারনেট বা বইতে গিয়ে ইউ উইল ফাইন্ড এ লট অফ টেকনিক্স, বাট এইটা বুঝলে কি হবে, ওই টিপ অফ দ্য আইসবার্গের মতো ওই টেকনিক্স গুলো থাকবে, যেটা হয়তো আমি প্র্যাকটিসের জন্য দেখলাম, বাট তারও নিচে একটা ডেপথ আছে, সলিড ডেপথ। আর লোকে যেটা দেখছে, দ্য ওয়ে ইউ কমিউনিকেট, এত সফিস্টিকেটেড, এত সাটল ওয়েতে কমিউনিকেট করছেন, তার নিচে এত কিছু আছে, ক্রাফট আছে, আর্ট আছে, ফিলোসফি, এস্থেটিক্স, সোশ্যাল সায়েন্সেস, হিস্ট্রি, ফিলোসফি, টেকনিক্যাল অ্যাসপেক্ট, সব কিছু মিলে একটা হোলিস্টিক ওয়েতে আমরা করছি। যখন লোকে দেখছে তখন দেখছে একটা স্মুথলি, একটা দারুণ ওয়েতে, মেবি একটা দুটো লাইনে আমি এমন একটা রাইটিং লিখছি, যেটা আমরা রাইটিং মিডিয়াতে নেক্সট ডে উই উইল ডিসকাস, দুটো লাইন আমরা লিখছি দ্যাট ইজ ইভোকিং সো মেনি থিংস, অ্যাবস্ট্রাকশন হোক, কনক্রিট হোক, যাই হোক না কেন, ইট ইজ ইভোকিং এ লার্জার থিং। কিন্তু সেটা আসছে কোথা থেকে? যখন আমরা এভাবে ভাবছি। সো আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে হবে, আমাদের বুঝতে হবে এগুলো ভালো করে। তারপরে যখন আমরা কমিউনিকেট করব, অটোমেটিক্যালি আমাদের থেকে চলে আসবে, রাইট? তো সেইটা করলে আমরা we can do a lot of great things and we can build this country in a much better way. বিকজ কান্ট্রিটা যদি ভাঙে এটা করে, তাহলে কান্ট্রিটাকে গড়াও যায় এটা করে, শুধু বোঝা হয়নি, এটাই হচ্ছে মুশকিল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এটাকে স্টপ করে দেবো। অ্যান্ড there are few comments. Okay, not important. Okay, just one more thing. The more you understand this, you actually feel the freedom. So I don't have to tell you, you will feel the freedom. Thank you so much.